সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি ব্যাচ 2021 সালের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের উপর যে 3 নম্বর অ্যাসাইনমেন্টটি রয়েছে সেটি নিয়ে এখন আলোচনা করব। অ্যাসাইনমেন্টের শিরোনামটি হলো নিউটনের গতিসূত্রগুলোর পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের আলোকেই কিন্তু টোটাল 6টি কোশ্চেন রয়েছে। আমরা এই 6টি কোশ্চেনের সমাধান করব। এখানে বলা হয়েছে একটি 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তল বে, মানে এই যে কোণটা, এই যে এখানে যে কোণটা দেখা যাচ্ছে, এই কোণটা হলো এখানে 30 ডিগ্রি। 50 কেজি ভরের বস্তুটিকে মানে ব্লকটিকে দড়ি দিয়ে সমতরণে উঠানো হচ্ছে, তো উপরে উঠানো হচ্ছে, এই যে উপরে উঠানো হচ্ছে দড়ি দিয়ে। প্রথম কোশ্চেনটা হলো ব্লকটির উপর কোন কোন বল হবে, কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে। চিত্রকে দেখো, এটা নম্বর হলো 2। অর্থাৎ এই ব্লকটার উপর কি কি বল কাজ করতেছে সেটি আমাদের দেখাতে বলছে। তো একটু খেয়াল করো, যখন বস্তুটাকে টানা হচ্ছে টি বলে, ধরলাম এই বলটার নাম হলো টি বল, তখন ব্লকটির উপর এই আনত তল বরাবর আরেকটি বল কাজ করবে, সেটা হলো এটা। এবার লক্ষ্য করো, ব্লকটির ওজন নিচের দিকে ক্রিয়া করবে। আমরা ওজনটাকে নিচের দিকে দেখাচ্ছি, mg পরিমাণ ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, এই বস্তুটার ওজন mg। এখন লক্ষ্য করো, এই mg ওজনটা অর্থাৎ অভিকর্ষ ওজনটা ব্লকটির উপর দুটো উপাংশে বিভক্ত হবে। একটি উপাংশ হবে এটা, আরেকটা উপাংশ হবে ঠিক এটাই। এই জায়গাটা আঁকার নিয়মটা একটু বলে দিচ্ছি, ঠিক এমনভাবে আঁকবা যাতে এটার সাথে এই আনত তলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এখন লক্ষ্য করো, এটা যদি থিতা হয় তাহলে এটাও কিন্তু থিতা হবে। তো কেন একটু পরে দেখাচ্ছি। যেহেতু এখানে একটা উপাংশ এবং এখানে একটা উপাংশ, এই উপাংশটা হবে mg cos থিতা এবং এই উপাংশটা হবে mg sin থিতা। তা আমরা জানি থিতা যার সাথে থাকবে সেটা হলো অনুভূমিক উপাংশ। তো যেহেতু থিতাটা এটার সাথে আছে, এজন্য এটা অনুভূমিক উপাংশ, আর অনুভূমিক উপাংশ cos থিতা হয়। তাহলে কার cos থিতা হবে? mg, অর্থাৎ বলের cos থিতা। এখানে এই উপাংশটা হবে উলম্ব উপাংশ অর্থাৎ sin থিতা। কার sin থিতা? বলের sin থিতা, অর্থাৎ mg এর sin থিতা। তো এই দুইটা বিষয় এবং থিতাটা কীভাবে হলো সেটা দেখাচ্ছি। ধরো এটা একটা আনত তল, তো এই ব্লকটা এই আনত তলের উপর অবস্থিত। এই আনত তলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন চিন্তা করো, বস্তুটির উপর একটি ওজন কাজ করতেছে mg। এটার কারণে এই ব্লকটার উপর দুটো উপাংশ তৈরি হবে, একটা হবে এ বরাবর অর্থাৎ আনত তল বরাবর, আরেকটা হবে নিচের দিকে। এই বলটা হবে এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা খেয়াল রাখতে হবে। এবার চিন্তা করো যে এটাকে যদি বর্ধিত করো তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 90, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। আবার দেখো, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এইটাও কিন্তু আমরা 90 ডিগ্রি বলতে পারি। তো যেহেতু এটা 90 ডিগ্রি বলতে পারি, তাহলে এটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা 30 ডিগ্রি। তাহলে আমরা কি বললাম? এই কোণটা যা হবে এই কোণটা কিন্তু তাই হবে। তাহলে দেখো এই কোণটা থিতা এবং এই কোণটা কিন্তু থিতা। এবার লক্ষ্য করো যে এটা কেন mg sin থিতা হলো এবং কেন এটা mg cos থিতা হলো। যেহেতু আমরা এটা থিতা পেলাম, থিতা পাওয়ার কারণে এখানে এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। যদি সমকোণী ত্রিভুজ কল্পনা করো তাহলে দেখো এই থিতার কারণে এটা কিন্তু লম্ব, এটা কিন্তু ভূমি। তো আমরা জানি ভূমি হলে কি হয়? cos হয়। cos থিতা মানে ভূমি বাই অতিভুজ। তো এটা ভূমি, এটা অতিভুজ। তো এখানে
ভূমি তো আমাদের বের করতে হবে, আর অতিভুজ কত mg, যেহেতু mg এটা হচ্ছে ভূমি, তাহলে কি দাঁড়ালো, ভূমি হলো mg cos θ, এই যে এটা হয়ে গেল mg cos θ, mg cos θ। যেহেতু এটা অনুভূমিক উপাংশ এই কারণে এটা cos হয়েছে, আর এটা যেহেতু উলম্ব উপাংশ তাহলে এটা কি হবে, সাইন হবে, কারণ দুটো উপাংশের মধ্যে একটা হবে কসের আর একটা হবে কি সাইনের, অর্থাৎ এটা হবে সাইনের উপাংশ, অর্থাৎ mg সাইন থিটা। এখানে দেখো m এর মান জানা আছে 50 কেজি, জি এর মান জানা আছে 9.8, থিতার মান জানা আছে 30 ডিগ্রি, তাহলে এই বলটা কত সেটাও তুমি বের করতে পারবা, এই বলটা কত সেটাও তুমি বের করতে পারবা। তাহলে এখন আমরা বুঝতে পারলাম কিভাবে mg cos θ, mg sin θ এবং এটা থিতা এবং এটা থিতা সমান হলো, এই বিষয়টা বুঝতে পারলাম। কিন্তু কোশ্চেনটা বলেছে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা চিত্রে এঁকে দেখাও। তাহলে এখানে অনেকগুলা বল কাজ করতেছে, দেখো 1টা 2টা 3টা 4টা, আরেকটা বল কাজ করতেছে, সেটা কোনটা, তাহলে সেটা হলো এই যে দেখো এই টি টানের কারণে কিন্তু mg sin θ বল ক্রিয়া করতেছে, তাহলে mg cos θ এর কারণে উপরের দিকে আরেকটা বল ক্রিয়াশীল হবে, সেটা হবে আর মানে লম্ব প্রতিক্রিয়া বল। তো যেহেতু এটা mg cos θ, তাহলে এটাও কিন্তু mg cos θ হবে, mg cos θ, আর এখানে টি হবে mg sin θ, তার মানে এটার সাথে এটার সম্পর্ক এবং এটার সাথে এটার সম্পর্ক। তাহলে এখন বলেছে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে, চিত্র এঁকে দেখো, এই চিত্রটা আঁকতে হবে, এটার জন্য তুমি 1 নম্বর পাবে এবং বাংলা লেখাগুলো লিখতে হবে কী কী বল কাজ করতেছে। একটা হলো ব্লকটির উপর W সমান mg বল নিচের দিকে ক্রিয়াশীল, তারপরে বলতে পারি ব্লকটির উপর টান বল কাজ করতেছে, ব্লকটির উপর টান বল কাজ করতেছে। তারপরে বলতে পারি ব্লকটির উপর mg sin θ তল বরাবর নিচের দিকে, এই যে নিচের দিকে মানে ভূমির দিকে বা ভূমির দিকেও বলতে পারো, নিচের দিকে ক্রিয়াশীল। তারপরে রয়েছে mg cos θ, ব্লকটির উপর mg cos θ তল বরাবর ভিতর দিকে। তারপরে আরেকটা রয়েছে সেটা হলো আর, ব্লকটির উপর আর মানে লম্ব প্রতিক্রিয়া বল, উপর দিকে কাজ করতেছে। যেহেতু এখানে বলেছে ব্লকটির উপর কোন কোন বল কাজ করতেছে, তো যে যে বলগুলো ব্লকটির উপর কাজ করতেছে সেগুলো তুমি তোমার মতো করে লিখতে পারো। ক্ষয়ের কোশ্চেনটা লক্ষ্য করো, ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে কি কি গতিসূত্র কাজ করছে, নিউটনের গতিসূত্র। তা আমরা জানি নিউটনের গতিসূত্র 3টি। প্রথম সূত্রটা হলো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকবে। দ্বিতীয় সূত্রটা হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই 3টা গতিসূত্রের মধ্যে কোন কোন গতিসূত্রটা কাজ করবে, তো দেখো এখানে কিন্তু বলা হয়েছে স্থির অবস্থা থেকে গতিশীল করতে, অর্থাৎ ব্লকটা যখন প্রথমে স্থির ছিল তখন তাকে যখন গতিশীল করা হবে, অর্থাৎ এই যে দড়ি দিয়ে সমতরণের উপরে ওঠানো হচ্ছে, অর্থাৎ গতিশীল করার ক্ষেত্রে কোন কোন গতিসূত্রগুলো কাজ করবে। তো এখানে প্রথম এবং দ্বিতীয় দুইটাই কিন্তু কাজ করবে। তাহলে তোমরা বলতে পারো যে ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় গতিসূত্র কাজ করবে, এটা প্রথমে তোমরা বলে ফেলতে পারো। তো এরপরে বলছে প্রয়োগ, তো প্রয়োগটা কিন্তু দেখাতে হবে। তো নিউটনের গতির প্রথম সূত্র প্রয়োগ এবং দ্বিতীয় সূত্রের প্রয়োগ, তো এটা বলতে পারলে তুমি 1 নম্বর পাবে এবং এই প্রয়োগটা বলতে পারলে তুমি 2 নম্বর পাবে, এভাবে 3 নম্বর। নিউটনের গতির প্রথম সূত্রের প্রয়োগটা দেখো, প্রথমে তুমি প্রথম সূত্রটা লিখে ফেলবা। তারপরে যেহেতু ব্লকটি প্রাথমিক অবস্থায় স্থির ছিল এবং বল প্রয়োগ করে ব্লকটিকে সমতরণের উপরে উঠানো হচ্ছে, যদি বল প্রয়োগ করা না হতো তাহলে বস্তুটি স্থির থাকতো। এখানে বস্তুর জায়গায় তুমি ব্লক দিতে পারো, ব্লকটি স্থির থাকবে। অর্থাৎ
বস্তুটির জায়গাতে আমি ব্লক লাগিয়ে দিলাম, বস্তু লাগলে কোনো আপত্তি নেই। ব্লকটিকে গতিশীল করতে প্রথম সূত্রের প্রয়োগ হয়েছে। কি বলেছে? বস্তুটা এখানে ছিল, প্রথম অবস্থায় কি ছিল? স্থির। যদি বল প্রয়োগ করা না হতো তাহলে বস্তুটা কিন্তু স্থিরই থাকতো, আর বল প্রয়োগ করার ফলে বস্তুটা কি হলো? গতিশীল হয়েছে। প্রথম সূত্র তো সেটাই বলেছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে গতিশীল থাকবে। তাহলে এখানে প্রথম সূত্রের প্রয়োগ ঘটেছে। এবার তোকে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রয়োগ। তাই প্রথমে তুমি দ্বিতীয় সূত্রটা বলে ফেলতে পারো, এটা বলে ফেলবা। বলার পর লাগবে, যেহেতু ব্লকটিকে উপরে নির্দিষ্ট বলে টেনে তোলা হচ্ছে, তাই এখানে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অর্থাৎ F=ma ক্রিয়াশীল, অর্থাৎ ব্লকটিকে স্থির থেকে গতিশীল করতে দ্বিতীয় সূত্রের প্রয়োগ ঘটেছে। তোমরা একটু খেয়াল করো, দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের গতির সূত্র মানে কি? F=ma, এটা আমরা বলতে পারি। এখানে দেখো, বস্তুটাকে উঠানোর জন্য প্রধান ভূমিকাটা কে রেখেছে? বল। বল প্রয়োগ না হলে বস্তুটাকে কি উপরে উঠানো যেত? যেত না। এটাই বলেছে। তাহলে বস্তুটাকে স্থির থেকে গতিশীল করার ক্ষেত্রে যেহেতু বলই মুখ্য ভূমিকা রেখেছে, অতএব নিউটনের গতির দ্বিতীয় সূত্র এখানে প্রয়োগ ঘটেছে। এবার প্রশ্ন থাকতে পারে তৃতীয় সূত্রের ব্যাপারটা। দেখো, তৃতীয় সূত্রতে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে দেখো, এই যে আর এবং mg cos θ, এটা কিন্তু পরস্পরের বিপরীত দিকে ক্রিয়াশীল। এখানে mg cos θ নিচের দিকে এবং আর অর্থাৎ mg cos θ উপর দিকে। তাহলে যেহেতু দুইটা বলে কিন্তু পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাই উভয় বল প্রত্যেককে কি করে দেবে? নিষ্ক্রিয় করে দেবে। এই কারণে তৃতীয় সূত্রটা এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে না। অর্থাৎ ব্লকটি যদি গতিশীল হয়, সেক্ষেত্রে এই দুইটা বল পরস্পর সমান ও বিপরীতমুখী হবে। আর যদি এই ব্লকটা স্থিরও থাকে, সেক্ষেত্রেও এই দুইটা বল পরস্পর সমান ও বিপরীতমুখী থাকবে। তাই ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে শুধুমাত্র নিউটনের গতির দুইটা সূত্রই কার্যকর দেখা যাচ্ছে, তৃতীয় সূত্রটা তেমন কার্যকর দেখা যাচ্ছে না। গয়ার কোশ্চেনটা খেয়াল করো, মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে পড়তে থাকলে কোন কোন বল কাজ করবে? দেখো, ব্লকটি নিচের দিকে পড়তে থাকবে, সেক্ষেত্রে কি কি বল কাজ করবে? এখানেও কিন্তু চিত্র আঁকতে হবে এবং এটা নম্বর হলো 2। তো তোমরা চিন্তা করো, ধরো এই আনত তল বরাবর ব্লকটাকে উপরে উঠাচ্ছে, এই অবস্থায় ঠিক মাঝামাঝি আনার পর যে কোনো কারণে হোক বা বিশেষ কারণে হোক, ব্লকটা এখন নিচের দিকে পড়তে চাইবে বা পড়বে। তাহলে কোন কোন কারণে ব্লকটা নিচের দিকে পড়তে থাকবে? তো বোঝাই যাচ্ছে যে mg sin θ t এর থেকে বড় হতে হবে। যদি mg sin θ t এর থেকে বড় হয়, তাহলে ব্লকটা নিচের দিকে পড়বে। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে, যদি t এর মান 0 হয়, অর্থাৎ দড়ি দ্বারা কোনো টানা না হয় বা আর যদি না টানে, তখনই ব্লকটা নিচের দিকে পড়তে থাকবে। তাহলে কয়টা কারণ? 2টা কারণ। একটা হলো যখন mg sin θ t এর থেকে বড় হয়, তখনই ব্লকটা নিচের দিকে পড়বে। এটা হলো সেই চিত্র। তাহলে এখানে mg sin θ t এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি এখানে mg sin θ কার থেকে বড়? t এর থেকে বড়। আরেকটা কারণ, যদি t এর মান 0 হয়, t 0 হলে অর্থাৎ যদি এখানে দড়ির কোনো টান না থাকে, তখনও ব্লকটা নিচের দিকে পড়বে। অর্থাৎ এখানে mg sin θ ঠিক থাকবে আর এখানে t এর মান কিন্তু থাকবে না, অর্থাৎ t 0 থাকবে, এটা থিটা। তো এটাও একটা কারণ। এটা হচ্ছে চিত্র নম্বর 1 আর এখানে দিতে পারে চিত্র নম্বর 2। তো এত হলে অর্থাৎ দড়ির কোনো টান না থাকলে, দড়ির টান না থাকলে ব্লকটি নিচের দিকে পড়তে থাকবে। এখানে mg sin θ একটা বল, t একটা বল, তবে সেই বলটাই কাজ করবে যার মান t এর থেকে বড় হবে। অর্থাৎ যদি mg sin θ মান t এর চেয়ে বড় হয়, তখন এটা নিচে দিকে পড়বে। আর যদি দড়ির কোনো টান না থাকে, অর্থাৎ কোনো টান সৃষ্টি না করে, তখনই ব্লকটা নিচের দিকে পড়তে থাকবে। ঘয়ের কোশ্চেনটা লক্ষ্য করো, আনত তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হবে তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। তো এই যে আনত তলের কোনটা হলো থিতা, তার সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বল, অবিলম্ব প্রতিক্রিয়া বল হলো আর হলো mg cos θ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা
তো আঁকতে হবে। এই চিত্রটা কয়াতে আঁকতে হবে, খয়াতে আঁকার দরকার নেই। গতে দুইটা চিত্র আঁকতে হবে, যেটা দেখে দিলাম, এবং গহতে এই চিত্রটা আঁকতে হবে। তাহলে এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর ইকুয়াল টু mg cos থিটা। এখানে বলেছে আনত তলের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের পরিবর্তনটা দেখাতে হবে, তারপরে এটা গ্রাফে তার প্রকৃতি কেমন হবে সেটা দেখাতে হবে। তো এখানে আনত তলটা কত কোণে রয়েছে, থিটা কোণে, এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল আর। এখানে এম এবং জি কিন্তু নির্দিষ্ট, কত এটা একটু লিখে নিই। এম এর মান কিন্তু এখানে আছে 50 কেজি, এবং জি এর মান দেখুন 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই এম এর মান নির্দিষ্ট, জি এর মান নির্দিষ্ট, কিন্তু বলেছে থিতার সাপেক্ষে কিন্তু আরটা পরিবর্তন হবে। এখানে থিতা যখন বাড়াবে তখন আর এর মান পরিবর্তন হবে। এই থিতা মানে কোনটা, ভূমির সাথে আনত তলের মধ্যবর্তী কোণ। এটা যখন পরিবর্তন হবে তখন আর এর মানও পরিবর্তন হবে। এখন দেখব এই আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বল কিভাবে পরিবর্তিত হচ্ছে, তারপরে এটা গ্রাফে আমরা অঙ্কন করব। তো এই থিতার মান পরিবর্তন হবে, কিন্তু এম এবং জি এর মান কিন্তু পরিবর্তন হবে না। থিতা ইকুয়াল টু 15 ডিগ্রি হলে আর ইকুয়াল টু হবে এম এর মান কত 50, জি এর মান 9.8 ইন্টু কস 15 ডিগ্রি। তা ক্যালকুলেশন করলে হবে 473.30। অবিলম্ব প্রতিক্রিয়া বলের একক নিউটন। থিতা ইকুয়াল টু এবার আরও 15 ডিগ্রি বাড়াও, 3 ডিগ্রি হলে আর ইকুয়াল টু হবে 50, 9.8 কস 3 ডিগ্রি। তোমরা ইচ্ছা হলে লিখে ফেলতে পারো এম জি কস থিটা, তারপরে মানগুলো বসাতে পারো। এখানে এটা মান হবে 424.3 নিউটন। থিতা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে আর ইকুয়াল টু হবে 50, 9.8 কস 45 ডিগ্রি, এটা মান হবে 346.48 নিউটন। তারপরে আমরা আরেকটা মান নিলাম 60 ডিগ্রি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর এর মান হবে 50, 9.8 ইন্টু কস 60 ডিগ্রি, এটা রেজাল্ট হবে 245 নিউটন। তারপরে থিতা ইকুয়াল টু 75 ডিগ্রি, আরও 15 ডিগ্রি বাড়ালাম, আর ইকুয়াল টু 50, 9.8 ইন্টু কস 75 ডিগ্রি, এটার অ্যান্সার হবে 126.82 নিউটন। এখানে এই মানগুলো তোমরা 3টা বসালে হবে, 4টা বসালে হবে, 5টা বসালে হবে, তবে যত বেশি বসাবে ততই গ্রাফটা সুন্দর হবে। তাহলে গ্রাফটা হবে এমন যে এখানে এক অক্ষে হবে থিতা, অর্থাৎ আনত কোণকে আমরা এক অক্ষে রাখলাম, আর ওয়াই অক্ষে আমরা যদি আর অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া বলকে রাখি, তাহলে আমরা এই গ্রাফটা আঁকতে পারবো। এখানে দেখো 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, তার মানে আমরা 15 ডিগ্রি করে বাড়াতে পারি, অর্থাৎ প্রতি 5 গড় সমান 15 ডিগ্রি, এটা 15, পরবর্তী 5 গড় সমান আরও 15 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা উপরের দিকে যদি বসাই, যেমন এখানে 126 থেকে শুরু হয়েছে 473, অর্থাৎ সর্বোচ্চটাকে আমরা 500 ধরি, অর্থাৎ প্রতি 5 গড় সমান যদি আমরা 100 ধরি, 100, 200, 300, 400 এবং 500, অর্থাৎ 100কে 1 ঘর সমান কত হবে, যেহেতু 5 ঘর সমান 15 ডিগ্রি, তাহলে 1 ঘর সমান হবে 3 ডিগ্রি, এবং ওয়াই অক্ষে 1 ঘর সমান কত হবে, যেহেতু আমরা 5 ঘর সমান 100 ধরেছি, তাহলে 1 ঘর সমান হবে 20। তাহলে এই স্কেলটা তোমাদের দেখাই দিতে হবে। এখন 15 ডিগ্রির জন্য কত, 473.30, তাহলে দেখা যে 15 ডিগ্রির জন্য কত হবে 473, 400 তো ঠিক আছে, এই যে 473 মানে 500 থেকে নিচে, তাহলে এই 473.30, তাহলে এটা একটা পয়েন্ট পাবে। তো তোমরা তো গ্রাফ নিজেরাই ভালো জানো, তো এইভাবে গ্রাফ কাগজে এটা আঁকতে হবে। 3 ডিগ্রির জন্য 424.30, এই যে 3 ডিগ্রির জন্য 424.30, 400 পরে যাবে, যেহেতু 24
অর্থাৎ 400 যাওয়ার পর একটা ক্ষুদ্রগর ধরতে হবে, একটা ক্ষুদ্রগর কত 20, যেহেতু 24 তাহলে একটা ক্ষুদ্রগরের থেকেও একটু বেশি যেতে হবে, এটা হলো আরেকটা পয়েন্ট। 45 ডিগ্রির জন্য 346.48, তাহলে এই যে 45 ডিগ্রির জন্য 346, এই যে 346 মানে 40-এর জন্য 2 ঘর যেতে হবে, 46 মানে আর একটু বেশি যেতে হবে, তাই না? এই যে আর একটু বেশি যেতে হবে। তারপরে দেখো 60 ডিগ্রির জন্য 245, এই যে 245, 60 ডিগ্রির জন্য এই যে 200 যাওয়ার পর 45, তো 1 ঘর মানে 20, 2 ঘর মানে 40, তাহলে আর একটু বেশি যেতে হবে, ঠিক আছে? এই তারপরে 75 ডিগ্রির জন্য 126.82, এই যে 75 ডিগ্রির জন্য 126 মানে 100 তো থাকবেই, 26 তার মানে 1 ঘর থেকে একটু বেশি যাবে। তো গ্রাফের চেহারাটা এমন হবে, গ্রাফের চেহারা হবে ঠিক এমন, অর্থাৎ স্ট্রেট হয় না, একটু আর্প হয়। তো তোমাদের গ্রাফ কাগজে এটা আঁকলে তার প্রকৃতি কেমন হবে এটা আমরা একটু দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফে আঁকলে তার প্রকৃতি কেমন হবে। তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ স্কেলটা 1 অক্ষে 1 ঘর সমান 3 ডিগ্রি এবং ও অক্ষে 1 ঘর সমান 20 একক ধরতে হবে। 1 অক্ষে রাখা হয়েছে আনত কোণকে এবং ও অক্ষে রাখা হয়েছে অবিলম্ব প্রতিক্রিয়া বল আরকে। এবং যদি আমরা এইভাবে চিন্তা করি যে প্রতি ক্ষুদ্রগড় 3 ডিগ্রি ধরতে হবে 1 অক্ষে, অর্থাৎ 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রির জন্য যখন আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বল বসানো হবে তখনই তার গ্রাফটা এমন হবে। এইভাবে তোমরা গ্রাফ কাগজে আঁকতে হবে। 1 নম্বর কোশ্চেনটা দেখো, আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? কারণ দেখাতে বলছে গাণিতিকভাবে, এক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন। তোমরা দেখো প্রথম অবস্থায় তলটা ছিল 30 ডিগ্রি কোণে, এখানে যে বস্তুটা ছিল এই বস্তুটাকে টি বলে টানা হচ্ছে। যদি এটা টি বলে টানা হয় এখানে কিন্তু mg sin থিটা হবে, তোমরা জানো। এক্ষেত্রে আনত তলটা 30 ডিগ্রি কোণে। এবার বলেছে যদি আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করা হয়, এবার সেকেন্ড চিত্রটা কি হবে দেখো। এবার কিন্তু কোণটা বাড়ানো হয়েছে, আগে ছিল 30, এবার কিন্তু 45 ডিগ্রি। সেক্ষেত্রে টি এর মান এটা এবং mg sin থিটা এটা। এক্ষেত্রে থিতার মান 45 ডিগ্রি, আগে ছিল 30, এবার কিন্তু 45 ডিগ্রি। প্রশ্নে বলা আছে দ্বিতীয় ক্ষেত্রে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে। তা আমরা উভয় ক্ষেত্রে উপরে তুলতে প্রয়োজনীয় বলটা বের করে নিই। এটা যদি আমরা চিত্র 1 দিই, এটাকে চিত্র আমরা 2 দিলাম, তাই চিত্র 1 হতে ব্লকটিকে উপরে তুলতে প্রয়োজনীয় বল টি হলে mg sin থিটা। তাহলে এখানে m এর মান তো জানোই 50, এটা তো তোমরা লিখতে হবে, দেওয়া আছে 50, জি এর মান 9.8 আর থিতার মান এখানে 30 ডিগ্রি। রেজাল্ট হবে 245 নিউটন। চিত্র 2 আমরা পাচ্ছি ব্লকটিকে উপরে তুলতে প্রয়োজনীয় বল, এটা যেহেতু টি আমরা এটাকে টি প্রাইম ধরলাম। টি প্রাইমটা কত হবে তাহলে দেখো, টি প্রাইম হবে mg sin থিটা। m এর মান 50, জি এর মান 9.8 এবং সাইন থিতার মান হচ্ছে 45 ডিগ্রি। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এখানে একটা ঘর্ষণ বলের কথা কিন্তু বলেছে, সেই ঘর্ষণ বলটা দেখো 10 নিউটন। তাহলে আমরা এই 10 নিউটন বলটাকে তো যোগ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ঘর্ষণ বল এফকে 10 নিউটন যোগ করতে হবে। তাহলে যোগ করলে রেজাল্ট হবে 346.48 নিউটন, আর এখানে 10 নিউটন, তাহলে হবে 356.48 নিউটন। এই যে বলটা পেলাম সেটার অর্থটা কি? অর্থাৎ mg sin থিটা ক্রিয়া করতেছে নিচের দিকে, আর 245 নিউটন যে টি এর মানটা সেটা ক্রিয়া করতেছে উপরের দিকে। যদি টি এবং mg sin থিটা সমান থাকে তখন ব্লকটি সেম অবস্থা থাকবে,
কিন্তু যখন টি এর মানটি mg sin θ থেকে বেশি হবে তখন এই ব্লকটিকে উপরে উঠানো যাবে। অর্থাৎ 245 নিউটন অপেক্ষা বেশি বলে যদি ব্লকটিকে টানা হয় তখন এই ব্লকটি উপরে উঠবে। এটা হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো যদি কোণের মানটা 15 ডিগ্রি বাড়ানো হয় অর্থাৎ 45 ডিগ্রি হয় তখন ব্লকটিকে 356.48 নিউটন অপেক্ষা বেশি বলে যদি টানা হয় তখন এই ব্লকটিকে উপরে উঠানো যাবে। তাহলে কোন ক্ষেত্রে বেশি বল লেগেছে, প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে? অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে বলছে যদি আনত কোণের মান 45 ডিগ্রি করা হয় তখন উপরে তুলতে সুবিধা হবে না অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে, কারণ এক্ষেত্রে বেশি বল লেগেছে। তাহলে তুমি কিভাবে লিখবা? আনত কোণ 45 ডিগ্রি হলে উপরে তুলতে বেশি বল লাগবে, মানে ব্লকটিকে উপরে তুলতে বেশি বল লাগবে। কত? 356.48 থেকে 245 বিয়োগ করো। 356.48 থেকে 245 বিয়োগ করো। 111.48 নিউটন। তাহলে আরেকটা কথা বলে দিতে পারো, যেহেতু আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করার ফলে ব্লকটিকে উপরে তুলতে 111.48 নিউটন বল বেশি প্রয়োগ করতে হবে, তাই আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপরে তুলতে অসুবিধা হবে। সিদ্ধান্ত হলো অসুবিধা হবে। এই বাংলা ল্যাঙ্গুয়েজটা তোমরা লিখে দিতে হবে। যদি তোমরা সিদ্ধান্তটা না লেখো এটার জন্য কিন্তু 1 কাটা যাবে। এটা টোটাল মার্ক হলো 3 নম্বর। সর্বশেষ কোশ্চেনটি লক্ষ্য করো, ব্লকটি প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে 138 নিউটন হয়। এ পর্যায়ে ব্লকটি সমতরণের নিচে নামতে থাকে। এই সমতরণ নির্ণয় করো। নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ড পর ব্লকটির ব্যাগ কত? দুইটা অঙ্ক শেষে। তো চিত্রটা দেখো, এই ছিল ব্লকটা একেবারে শীর্ষে ছিল। তো শীর্ষে যখন ছিল তখন তার আদি ব্যাগটা ছিল কিন্তু 0। এখানে এই অবস্থায় তার প্রয়োগকৃত বলের মানটা, মানে যে বলে টানা হয়েছে ওই প্রয়োগকৃত বলের মানটা কত হয়ে গেল? 138 নিউটন। এখানে আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হলো ঘর্ষণ বল। এখানে ঘর্ষণ বল কত? 7 নিউটন। তা আমরা জানি বস্তুটাকে যখন টি বলে টানা হয়েছিল তখন তার মধ্যে যে বলটা কাজ করবে সেটা হলো mg sin θ। অর্থাৎ ব্লকটি mg sin θ বলে নিচের দিকে নামতে চাইবে। এখানে থিতা হলো এটা। তাহলে mg sin θ যেদিকে ক্রিয়া করছে 7 নিউটন এবং 138 নিউটন বলটা কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়া করছে। ব্লকটি যে সমতরণের নিচের দিকে নামবে সেই সমতরণে আমাদের বের করতে বলছে। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এটা জানে। আর এখানে দুইটা বল, একটা কিন্তু নিচের দিকে আর একটা কিন্তু বিপরীত দিকে। নিচের দিকে কাজ করতেছে mg sin θ, এটা কিন্তু বড় হবে, এই কারণে এটা প্লাস ধরো। আর এখানে এই দুইটা বল কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ এটাকে আমরা টি বল ধরলাম, টান বল। কেন mg sin θ পজিটিভ ধরতে হবে? কারণ ব্লকটি কিন্তু নিচের দিকে নামবে, যেহেতু ব্লকটি নিচের দিকে নামবে তাই এটা বড় হবে, এই কারণে এটা প্লাস। আর এই বলটা কী হবে? ছোট হবে, এই কারণে এটা মাইনাস। এই দুটা বলের সমষ্টি কত হবে? m এর সমান হবে। তা আমাদের জানা আছে m এর মান কত? 50 কেজি। j এর মান আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের বের করতে হবে a এর মান। আর এখানে টিটা হবে 138 যোগ 7, তাহলে কত হবে? 145 নিউটন। বা এম এর মান হচ্ছে 50 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 সাইন, এখানে থিতার মান যেহেতু থিতা রয়েছে 30 ডিগ্রি, তাহলে থিতা এখানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মাইনাস টি এর মান এখানে 145 সমান সমান এম এর মান 50, এ এর মান আমাদের বের করতে হবে। এখানে হবে এটা থেকে এটা বিয়োগ করলে হবে 150 এ, সুতরাং এ ইকুয়াল টু হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা অ্যান্সার।
যে ত্বরণে ব্লকটা নিচে দিয়ে নামবে সেই ত্বরণটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো সমত্বরণ। তারপরে বলেছে ব্লকটির ব্যাগ কত, মানে অর্থাৎ 3 সেকেন্ড পর ব্লকটির ব্যাগ কত। তো শুরুতে তো বললামই যখন ব্লকটি শীর্ষে ছিল তখন তার আদিবেগ 0 ছিল, কারণ এই জায়গায় একটু স্থির ছিল, তারপরে গতিশীল হবে। তো আমরা বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা বলতে পারি 3 সেকেন্ড পর ব্যাগ, 3 সেকেন্ড পর ব্যাগ। এখানে আদিবেগ 0, আমরা লিখে দিতে পারি আদিবেগ 0, আর এর মান পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি হলো 3 সেকেন্ড, এর মান হলো 2 ইন্টু টি এর মান হলো 3 সেকেন্ড, 6 এম এস ইনভার্স 1। এটা হলো ব্যাগ আর এটা হলো ত্বরণ। এটা সমাধান করার সময় তোমাদের এই চিত্রটা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে অ্যাসাইনমেন্টটা কি বলেছে তা বুঝতে হবে, খাতায় লিখতে হবে, তারপরে তোমরা ফ্রেশ করে অ্যাসাইনমেন্টটি লিখবে। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।